আচ্ছা, পরমাণুর ভেতরকার শক্তিকে বিদ্যুতে বদলে আমাদের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া হয় কিভাবে? পুরো ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। চলুন আজ এই বিষয়টাই একটু ভেঙে চুরে দেখা যাক। হ্যাঁ, প্রশ্নটা ঠিক এটাই। ভাবা যায় একটা ছোট্ট পরমাণু যা চোখেও দেখা যায় না, সেটাকে ভেঙে যে শক্তি তৈরি হয় তা দিয়ে একটা গোটা শহর আলো করে ফেলা সম্ভব। কিভাবে? চলুন এই আলোচনার মধ্যে দিয়েই আমরা ধাপে ধাপে এর উত্তরটা খুঁজে বের করি। তো পুরো প্রসেসটাকে যদি খুব সহজ করে বলি তাহলে মোট 5টা স্টেপ আছে। প্রথমে পরমাণু ভাঙা হয়, সেখান থেকে তৈরি হয় প্রচুর তাপ। সেই তাপ দিয়ে জল ফুটিয়ে বাষ্প বানানো হয়। এরপর সেই বাষ্পের জোরে একটা টারবাইন ঘোরে, আর সবশেষে ওই ঘোরার ফলেই তৈরি হয় বিদ্যুৎ। চলুন এই ধাপগুলোতেই এবার একটু গভীরে যাওয়া যাক। আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলোই দেখব। একদম গোড়া থেকে শুরু করব, মানে পরমাণু ভাঙার পেছনের সায়েন্সটা কি, সেখান থেকে শুরু করে এটা বাস্তবে কিভাবে কাজ করে আর এর ভালোমন্দ দিকগুলো কি সবকিছুই থাকবে আমাদের আলোচনায়। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে। পারমাণবিক শক্তির একদম মূলে, মানে যেখান থেকে সবকিছু শুরু, সেই প্রক্রিয়াটার নাম হল নিউক্লিয়ার ফিশন, সোজা বাংলায় যাকে আমরা বলি পরমাণু বিভাজন। ব্যাপারটা কি হয়? ধরুন একটা নিউট্রন খুব দ্রুত গতিতে এসে ইউরেনিয়াম 235-এর মতো একটা ভারী পরমাণুকে ধাক্কা মারল। ব্যাস, ওই পরমাণুটা তখন আর নিজেকে সামলে রাখতে পারে না, ভেঙে 2 টুকরো হয়ে যায়। আর এই ভাঙার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে অসংখ্য তাপশক্তি আর কয়েকটা নতুন নিউট্রন। মজাটা হলো এই নতুন নিউট্রনগুলো আবার ছুটে গিয়ে পাশের পরমাণুগুলোকে ধাক্কা মারে। আর এভাবেই একটার পর একটা ভাঙন চলতেই থাকে, যাকে বলে চেইন রিঅ্যাকশন। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে চেইন রিঅ্যাকশনের কথা বললাম, এটা তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তাই না? এই পুরো বিক্রিয়াটাকে খুব নিয়ন্ত্রিতভাবে ঘটানো হয় একটা বিশেষ জায়গায়। আর সেই জায়গাটাই হলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একেবারে হার্ট বা হৃৎপিণ্ড। একটা রিঅ্যাক্টরের ভেতরে কিন্তু বেশ কিছু জটিল জিনিসপত্র থাকে, তবে এর মূল উপাদান আসলে 4টে। এই 4টে জিনিস একসাথে একটা টিম হিসাবে কাজ করে, যাতে ফিশন প্রক্রিয়াটা একদম সুরক্ষিত আর ঠিকঠাকভাবে চলতে পারে। চলুন এক এক করে এদের সাথে পরিচিত হওয়া যাক। সবার আগে আসি ফুয়েল রডের কথায়। এগুলো দেখতে লম্বা লম্বা রডের মতো, যার ভেতরে ছোট ছোট ইউরেনিয়াম পেলেট, মানে গুলির মতো দানা ভরা থাকে। আর এই ইউরেনিয়ামই হলো আসল জ্বালানি, যেটা ভেঙে শক্তিটা তৈরি হবে। এরপর আছে মডারেটর। দেখুন, পরমাণু ভাঙার পর যে নিউট্রনগুলো ছিটকে বেরোয় সেগুলোর স্পিড থাকে মারাত্মক। মডারেটরের কাজ হলো এই উড়নচণ্ডী নিউট্রনগুলোর গতি কমিয়ে দেওয়া। কারণ মজার ব্যাপার হলো, নিউট্রনের গতি যত কম হবে ততই সহজে ওটা অন্য একটা পরমাণুকে ভাঙতে পারবে। একদম ঠিক ধরেছেন, এটা অনেকটা গাড়ির স্পিড ব্রেকারের মতো কাজ করে। এরপরেই আসছে কন্ট্রোল রড। নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ হলো কন্ট্রোল করা। কিভাবে? এই রডগুলো নিউট্রন শুষে নিতে পারে। যখন রিঅ্যাক্টরের ভেতরে এগুলোকে ঢুকিয়ে দেওয়া হয় তখন এরা অনেক নিউট্রনকে শুষে নেয়, ফলে বিক্রিয়ার গতি কমে যায়। আবার যখন বের করে নেওয়া হয় তখন গতি বেড়ে যায়। মানে এক কথায় বলতে গেলে এগুলো হলো রিঅ্যাক্টরের ব্রেক আর অ্যাক্সেলারেটর। আর সব শেষে থাকল কুল্যান্ট। ফিশন বিক্রিয়ার ফলে যে ভয়ঙ্কর তাপ তৈরি হয়, সেই তাপটাকে তো কোথাও সরাতে হবে, তাই না? কুল্যান্ট ঠিক এই কাজটাই করে। এটা একটা তরল পদার্থ যা ওই তাপটাকে শুষে নিয়ে রিঅ্যাক্টরের কোর থেকে বাইরে নিয়ে আসে। দারুণ একটা উপমা আছে। এটা অনেকটা হিট ট্যাক্সির মতো কাজ করে, তাপকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আচ্ছা, তাহলে রিঅ্যাক্টরের ভেতরের গল্পটা তো বোঝা গেল, কিন্তু ওই যে বিপুল পরিমাণ তাপ তৈরি হলো, সেটা থেকে বিদ্যুৎটা বানানো হয় কিভাবে? চলুন এবার সেই পাওয়ার ট্রেনে ঢোকা যাক। দেখুন, রিঅ্যাক্টর থেকে যে গরম কুল্যান্টটা বেরিয়ে এলো, ওটা সরাসরি কিছু করে না। ওটা একটা হিট এক্সচেঞ্জারে গিয়ে আরেকটা আলাদা পাইপে জলকে গরম করে ফুটিয়ে দেয়। আর জল ফুটলে কি হয়? বাষ্প। এই প্রচণ্ড চাপের বাষ্প তখন গিয়ে ধাক্কা মারে একটা বিশাল টারবাইনের পাখায়। টারবাইনটা বনমন করে ঘুরতে শুরু করে, আর ওর সাথেই লাগানো থাকে জেনারেটর। ব্যাস, বিদ্যুৎ তৈরি শুরু। টারবাইনের কাজটা আসলে খুব সোজা। ভাবুন তো একটা হাইটেক উইন্ডমিলের কথা। বাতাস যেমন উইন্ডমিলের পাখা ঘোরায়, এখানে ঠিক সেভাবেই প্রচণ্ড শক্তিশালী বাষ্প টারবাইনের ব্লেডগুলোকে ঘোরায়। তার মানে তাপ শক্তিটা এখানে যান্ত্রিক শক্তিতে, মানে ঘোরার শক্তিতে বদলে যাচ্ছে। আর একবার টারবাইনটা ঘুরতে শুরু করলে আসল কাজটা হয়ে যায়, কারণ ওর সাথে যে জেনারেটরটা লাগানো আছে সেটাও ঘুরতে থাকে। আর জেনারেটরের কাজই হলো এই ঘোরার শক্তি বা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে বদলে ফেলা। এই বিদ্যুৎটাই তারপর পাওয়ার গ্রিডের মাধ্যমে আমাদের সবার কাছে পৌঁছে যায়। বেশ, বিদ্যুৎ তো তৈরি হয়ে গেল,
কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, টারবাইন ঘোরানোর পর যে বাষ্পটা পড়ে রইল সেটার কি হবে? ওটা কি বাতাসে ছেড়ে দেওয়া হবে? না, এখানেই এই সিস্টেমের সবচেয়ে ইন্টেলিজেন্ট অংশটা আসে। টারবাইন থেকে বেরিয়ে আসা ওই বাষ্পটাকে একটা কন্ডেন্সারে পাঠানো হয়। সেখানে ঠান্ডা জল দিয়ে ওটাকে আবার তরল জলে পরিণত করা হয়। আর সেই জলটা ওটাকে আবার পাঠিয়ে দেওয়া হয় গরম হয়ে বাষ্প হওয়ার জন্য। মানে পুরো ব্যাপারটা একটা ক্লোজড লুপ বা বদ্ধ চক্রের মধ্যে ঘুরতে থাকে। এর ফলে একদিকে যেমন জল নষ্ট হয় না, তেমনি পুরো সিস্টেমটার এফিসিয়েন্সি বা কার্যকারিতা অনেক বেড়ে যায়। এতক্ষণ তো আমরা দেখলাম একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করে, মানে এর ইঞ্জিনিয়ারিং দিকটা। চলুন এবার একটু জুম আউট করে বড় ছবিটা দেখি, এর শক্তি, সম্ভাবনা আর হ্যাঁ, এর সাথে জড়িয়ে থাকা সমস্যাগুলো নিয়েও কথা বলা যাক। পারমাণবিক শক্তির সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এর এনার্জি ডেন্সিটি বা শক্তির ঘনত্ব। ভাবুন একবার, মাত্র 1 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায়, সেই একই পরিমাণ শক্তি পেতে হলে আপনাকে প্রায় 4,500 টন কয়লা পোড়াতে হবে। হ্যাঁ, 4,500 টন। সংখ্যাটা একবার ভাবুন, 4,500 গুণ বেশি শক্তি। এর সোজা মানে হল খুব সামান্য জ্বালানি ব্যবহার করে অসংখ্য পরিমাণ বিদ্যুৎ বানানো সম্ভব। এতে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির ওপর চাপও অনেক কমে আসে। কিন্তু মুদ্রার তো দুটো পিঠ থাকে, তাই না? পারমাণবিক শক্তির ক্ষেত্রেও তাই। সুবিধার দিকে তাকালে এটা থেকে প্রায় কোনো কার্বন নিঃসরণ হয় না, আর এটা খুব নির্ভরযোগ্য একটা শক্তির উৎস। কিন্তু অসুবিধার দিকগুলোও গুরুত্বপূর্ণ। যেমন এটা বানাতে প্রচুর খরচ হয়, এর তেজস্ক্রিয় বর্জ্য সামলানো একটা বড় চ্যালেঞ্জ, আর দুর্ঘটনার একটা ঝুঁকি তো থেকেই যায়, যদিও সেটা ঘটার সম্ভাবনা খুবই কম। অবশ্যই এই ঝুঁকিগুলো কমানোর জন্য এখনকার পাওয়ার প্ল্যান্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা থাকে। যেমন তেজস্ক্রিয়তা যাতে বাইরে বেরোতে না পারে তার জন্য কংক্রিটের বিশাল মোটা দেওয়াল থাকে, যাকে বলে কন্টেইনমেন্ট ডোম। যে কোনো বিপদের আভাস পেলেই রিয়্যাক্টরকে বন্ধ করে দেওয়ার জন্য অটোমেটিক সিস্টেম থাকে। এমনকি একটা কুলিং সিস্টেম ফেল করলে যাতে অন্যটা কাজ শুরু করে দেয় সেই ব্যবস্থাও করা থাকে। তাহলে পুরো আলোচনাটাকে যদি একটা লাইনে বলতে হয়, তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়ায়। একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসলে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের মতোই কাজ করে, শুধু একটাই পার্থক্য, ওখানে তাপ তৈরির জন্য কয়লা পোড়ানো হয়, আর এখানে তাপটা আসে ইউরেনিয়াম পরমাণু ভেঙে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদিকে এই বিপুল শক্তি যা পরিবেশ বান্ধব আর নির্ভরযোগ্য, অন্যদিকে এর মারাত্মক ঝুঁকিগুলো যেগুলোকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই শক্তি আর ঝুঁকির মধ্যে ব্যালেন্স করে পরমাণু ভবিষ্যৎ পথটা কোন দিকে যাবে, উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।